এবার বলেন, এত দীর্ঘ সময়ে যেটা আপনি বললেন 3 সাড়ে 3 বছর পড়ালেখার মধ্যে থাকা, হুম, এই জি স্যার। সময়টা অনেকের জন্যই আমরা দেখি যে অনেক তরুণ তরুণীকে দেখি বিসিএস, মানে এটা দ্বিমত করার কোনো সুযোগ নাই, এটা অনেক একটা দীর্ঘ প্রক্রিয়া। আমরা যতই না বলি, অসন্তোষ প্রকাশ করি না কেন, এটা আমাদের অবশ্যই। তরুণদের জীবন থেকে যাচ্ছে না কোনো কারণে। যদিও পিএসসি খুব চেষ্টা করতেছেন, এই ধরনের আমরা গণমাধ্যমে প্রায় শুনি। আপনি যখন এই দীর্ঘ সময় আপনাকে অপেক্ষা করতে হয়েছে, আপনার জন্য কাজটা করতে সহজ ছিল। প্রস্তুতি পর্বে আপনি আবার একটা ভালো জবে ঢুকে গিয়েছিলেন, যার ফলে হয়তো আমি মনে করি যে আপনার জন্য প্রেশারটা একটু কমই ছিল ওই অর্থে। কিন্তু যারা ফুল টাইম আনএমপ্লয়েড পজিশনে থেকে এত দীর্ঘ সময় পরীক্ষার প্রস্তুতির মধ্যে থাকতে হয়, প্রিলিমিনারি, সার্কুলার, রিটেন, আবার সার্কুলার ফলাফল, আবার ভাইবার জন্য প্রিপারেশন নেওয়া, দীর্ঘ সময়, এত দীর্ঘ সময় আপনি নিজেকে কিভাবে চাঙ্গা রেখেছিলেন, পড়ালেখার মধ্যে রেখেছিলেন, সেই বিষয়টা যদি একটু বলতেন। টু বি অনেস্ট স্যার, আমি চাকরির সঙ্গে সঙ্গে প্যারালালি কিন্তু জবের প্রস্তুতি নেইনি। চাকরিটা পরে আসছে। মূলত আমার টার্গেটই ছিল যে আমি রিটেনের আগে কোনো জবে ঢুকবো না, ঢুকিও নাই। আমি মূলত রিটেন শেষ করছি। ইনফ্যাক্ট 44-এর রিটেন দেওয়ার পরে আমি হচ্ছে এই জবে ঢুকি। কাজেই আমার কিন্তু প্ল্যান ছিলই না যে জবের সঙ্গে সঙ্গে প্রস্তুতি নেওয়া। কারণ আমি চেয়েছিলাম যে প্রথম থেকেই একটা ভালো ডেপথ ওয়ালা প্রিপারেশন নেওয়া। তাদের সময় ইনভেস্ট করতে হতো অনেক, তো চাকরির সঙ্গে সঙ্গে আমি এটা পারবো বলে আমি মনে করি নাই। কাজে আমি কোনো জবে ট্রাইও করি নাই রিটেনের আগ পর্যন্ত। বাট একেবারেই আনএমপ্লয়েড ছিলাম এমন না। আমার নিজস্ব একটা কোচিং আছে, তো সেই কোচিং এ সময় দিতাম। তো সেখান থেকে মোটামুটি একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট আসতো, কাজে টাকার ব্যাপারটা আর ওইভাবে চিন্তা করতে হয়নি। প্লাস টু বি অনেস্ট, বেশ কিছু জিনিস সহজও হয়ে গিয়েছিল, যেমন বিজ্ঞান বিষয়ক জিনিসপত্রগুলো বা পাবলিক স্পিকিং, এই জিনিসগুলো কিন্তু তখনই হচ্ছে অর্জন করি। তো আমার জব করার তখন কোনো প্ল্যানই ছিল না। তো অনস আই পাস দ্য রিটেন। রিটেন যখন শেষ তখন মনে হলো যে এখন যেহেতু আমার সামনে ভাইবা আছে, ভাইবার প্রস্তুতি আমার ওই টিউশন করায় হবে না। ভাইবার জন্য আমার একটা অফিসের পরিবেশ দরকার, যে পরিবেশে হচ্ছে আমার ভাইবা বোর্ডে গিয়ে যাতে করে কোনো কিছু ইম্প্রোভাইজ না করতে হয়, অটোমেটিক্যালি আসে। বিভিন্ন জিনিসপত্র থাকে না স্যার, ঢোকা বসা কথাবার্তা বলা, যখন কেউ অফিসিয়াল এনভায়রনমেন্টের মধ্যে থাকবে সেটা অটোমেটিকলি আসবে, আমার চেষ্টাও করতে হবে না। তো তখন মনে হয় যে আই শুড ট্রাই ফর এ জব। তো রিটেন দেওয়ার পরে যখন একটা পাহাড় সম বোঝা চলে গেল, মূলত প্রেশার তো রিটেনেই যায় স্যার, তারপরে স্যার আমি জবে ঢুকি। এই, তা আমার জবের প্রস্তুতিও ছিল কিন্তু প্যারালালি জব করে না। বিসিএস এর প্রস্তুতির সময় আমি মোটামুটি আনএমপ্লয়েডই ছিলাম, শুধুমাত্র কোচিং এ ক্লাস নিতাম। এই, তো এরকম একটা প্ল্যান করে আমি হচ্ছে আগাচ্ছিলাম। সবার ক্ষেত্রে হয়তো বা এটা হবে না, তবে যে আমি এখনো বুঝি না যে যারা হচ্ছে জব করে আবার বিসিএস এ তারা সফল হয় তারা কিভাবে করে। তাদের প্রতি আমার স্যালুট আসলেই। আমি হলে পারতাম না জব করে বিসিএস করা। উদাহরণস্বরূপ স্যার, আহ আমাদের কিন্তু 43-এর ফাইনাল রেজাল্টের আগে, আপনার মনে আছে কিনা জানি না, 45-এর রিটার্ন হওয়ার একটা সম্ভাবনা ছিল ডিসেম্বর বা অক্টোবরে। পরে ওটা পিছায় যায়। তো তখন তো আমার 43-এর রেজাল্ট দেয় নাই। আমার তো স্বাভাবিকভাবে রিটার্ন দিতে হবে। বাট আমি জবের মধ্যে আসছি, পড়ার কোনো সুযোগই পাই নাই। তো আমি প্ল্যানই করছিলাম যে রিটার্ন আমি দিব না এটা। কারণ রিটার্ন দিলে আমার রিটার্নটা ভালো হবে না, কারণ আমি পড়ার সুযোগ পাই নাই, কারণ আমি জবের মধ্যে আছি। কাজেই যারা জব করে চান্স পায়, ভালো রেজাল্ট করে, তাদের আসলে কিভাবে পারে আমি জানি না, ইনহিউম্যান অ্যাবিলিটি এগুলো। বাট আমি ব্যক্তিগতভাবে আমার প্ল্যানিং ছিল এরকম যে আমি জবে ঢুকবো না, আমি প্রচুর সময় ইনভেস্ট করব, একটা বিসিএস দিব, যাতে করে ভালো করে দিতে পারি, এরকম। খুবই ভালো একটা পয়েন্ট বলেছেন